পড়ছিলাম আমি তার সন্ধ্যা মালতী, কলমে DRM সোহাগ, পর্ব সংখ্যা ২৬। আনিকা অনামিকাকে টেনে সরিয়ে দেয় জেরির থেকে। এরপর জেরির দিকে চেয়ে বলে, আমাদের সাথে মজা করছিস তুই? সন্ধ্যা তোর ভালোবাসার মানুষ, এসবের পিছনে তুই ছিলি মানে? জেদি মাথা নাড়ল দুদিকে। এরপর হেসে বলে, এভি, সন্ধ্যাপ্রাণ, সৌম্য, সবার জীবন এলোমেলো আমার কারণে। আর তারপর বাকিটুকু বলার আগেই আনিকার হাজবেন্ড ঘরের ভেতর প্রবেশ করে। জেরির দিকে চেয়ে শক্ত গলায় বলে, তোমার প্রাণের বন্ধু দিনের পর দিন আকাশের পিছন থেকে ছুরি চালিয়েছে, তাদের প্রত্যেকের জীবন ধ্বংস করতে চেয়েছে। আর তোমাদের সবার প্রিয় আকাশের মাকেও মেরে ফেলেছে, ওই ডক্টরটাকেও মেরে ফেলেছে, সাথে সৌম্যর একটা ফ্রেন্ডকে মেরেছে। মাত্র সব খবর নিয়ে আসলাম। ও তোমাদের বন্ধু নয়, বেঈমান ও। কথাগুলো বলতে গিয়ে আনিকার হাজবেন্ডের গলা ধরে আসে। হয়তো আসমানি নয়নের পরিবার তাদের আপন নয়, তবে আনিকার সূত্রে সম্পর্ক বেশ ভালো ছিল। আজ সেই পরিবারের এই বেহাল দশা দেখে ছেলেটা নিতে পারছে না। আনিকা তার হাজবেন্ডের মুখে প্রিয় বন্ধুকে নিয়ে এসব কথা শুনে কেমন স্তব্ধ হয়, বিস্ময় দৃষ্টি জেডির পানে। এদিকে আনিকার পাশে দাঁড়ানো অনামিকার অবস্থাও একই। সে নির্জীব দৃষ্টিতে জেডির দিকে চেয়ে আছে, দু চোখ বেয়ে নোনা জল গড়ায়। আনিকা জেডির দিকে আঙুল উঁচিয়ে থেমে থেমে বলে, তুই সত্যি এসব করেছিস জেডি? জেডি হেয়ালি করে বলে, করলাম তো। কথাটা শুনতেই আনিকা জেডির গায়ে শক্তপোক্ত একটা থাপ্পড় দেয়। জেডির শরীর সামান্য নড়ে চড়ে ওঠে, তবে সে বিশেষ পাত্তা দিল না। থাপ্পড় খেয়ে ঘাড় দুদিকে নাড়ায় আর বলে, ইম্পর্ট্যান্ট কাজ আছে, একটু রেস্ট নিতে আসলাম, আর তোরা কি সার্কাস শুরু করলি? আনিকা রেগে জেডির শার্টের কলার টেনে ধরে চিৎকার করে বলে, আমাদের আসমানি আন্টিকে মেরেছিস তুই, তোর সবচেয়ে প্রিয় বন্ধু এবির সাথে এত বড় বেইমানি করেছিস। মাথা ঠিক আছে তোর? কি করেছিস এসব? জেডি হেসে বলে, মাথা ঠিক আছে বলেই এত সব করতে পারলাম, মাথা ঠিক না থাকলে প্ল্যান সাজানো যায় মূর্খ। অনিকা রেগে জেডিকে একটা ধাক্কা দেয়। চোখ জোড়া ভিজে উঠেছে মেয়েটার, ভাঙা গলায় চেঁচিয়ে ওঠে, তোর কোনোদিন ভালো হবে না জেডি। তুই আন্টিকে কি করে? আনিকা বলতে পারে না, গলা আটকে আসে। জেডি আনিকার ব্যথা তোর মুখের দিকে চেয়ে মলিন হাসলো। আনিকার বলা তোর ভালো হবে না কোনোদিন কোথাও একটা লাগলো খুব। জেডি কিছুটা শব্দ করে হেসে বিড়বিড় করে, জানি জানি, আমার ভালো হতে হলে তো আমি আমার সন্ধ্যা প্রাণকেই হারাতাম না। আমার সাথে খারাপ হবে বলেই তো আমি আমার সন্ধ্যা প্রাণকে হারিয়েছি। আনিকা ভাঙা গলায় বলে, আরে সন্ধ্যা তো রেবির বউ, তার ভালোবাসা, তার সব কিছু। ও কত কিছু সহ্য করে সন্ধ্যাকে তার জীবনে ফিরে পেয়েছিল জানিস কিছু? আর তুই যে এভিকে ভালোবেসে জান জান ডেকে ভালোবাসার প্রুফ দিতে চেয়ে চেয়ে মুখের ফেনা তুলে ফেলতি, তুই সেই এভির সাথে কিভাবে এমন বেইমানি করতে পারলি? তোর কলিজায় একটুও লাগেনি জেডি? তুই এতটা অমানুষ কি কবে থেকে হয়ে গেলি? জেডির বুকে ব্যথা উঠল, চোখ জোড়া ঝাপসা হয়ে আসলো, দম বন্ধ লাগলো। মাথা নিচু করে ভাঙা গলায় বলে, বিলিভ মি, আমি আমার এভিজানকে কষ্ট দিতে চাইনি আনিকা। এভিজান বিন্দুমাত্র দুঃখ পাবে না বলেই তো আমি এই পথে পা বাড়িয়েছিলাম। কথাটা শুনতেই আনিকা তেড়ে যেতে নেয় জেডির দিকে, কিন্তু আনিকার হাজবেন্ড এগিয়ে এসে আনিকাকে আগলে নেয়। আনিকার রাগে ফুঁসতে ফুঁসতে রাগান্বিত স্বরে বলে, আবারও মিথ্যে বলছিস তুই। গত কয়েকটা বছরে আমি আকাশের ব্যাপার নিয়ে তোর সাথে কত হাজারবার কথা বলতে বসেছি, আর তুই দিনের পর দিন আমাকে মিথ্যে বলেছিস। দিনের পর দিন আমাকে বলেছিস আন্টি তোর আপন, অথচ আজ তাকে মেরে দিয়ে সে কথাও মিথ্যে বানিয়ে দিলি। মিথ্যে বলতে বলতে একদিন তোর জিভ কেটে পড়ে যাবে জেডি। জেডি চোখ বুজে নিল। জীবনের প্রথম আনিকা তার সাথে এত রুড আচরণ করছে। তার কেন যেন আর সহ্য হচ্ছে না। অসহনীয় ব্যথা নিয়ে চুপচাপ বসে রইল। আনিকার হাজবেন্ড জেডির উদ্দেশ্যে রুড় কণ্ঠে বলে, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও জেডি, আমাদের বাসায় কোনো ক্রিমিনালের জায়গা হবে না। জেডি আনিকার হাজবেন্ডের কথায় বিরক্ত হলো, রেগে তাকালো লোকটির দিকে। নির্দিষ্ট কজন মানুষ ব্যতীত কারো বাঁকা কথা তো দূর, সোজা কথাও সহ্য হয় না তার। যেমনটা আনিকার হাজবেন্ডের কথা সহ্য হলো না। সে লোকটির উদ্দেশ্যে রাগান্বিত স্বরে বলে, এই গলা নিচ্ছ, আমার বডিতে এখনো এনাফ এনার্জি আছে বুঝেছ? আনিকা চেঁচিয়ে ওঠে, কি করবি? আমার হাজবেন্ডকেও মেরে ফেলবি? নিজের স্বার্থে সামান্য ঘা লাগলেই যে কাউকে মেরে দিস, এটাই তোর পেশা তাই না? জেডি আনিকার দিকে চেয়ে ঢোক গিলল, কিছু বলতে নাই তার আগে আনিকা কান্নামাখা গলায় শব্দ করে চেঁচিয়ে ওঠে, এক্ষুনি বেরোবি এই বাড়ি থেকে, নয়তো তোকে আজ খুন করে ফেলবো আমি। এতদিন আমরা সবাই মিলে দুধ কলা দিয়ে কালসাপ পুছেছি, বেরো আমার বাড়ি থেকে, বেরো বলছি।
শেষ কথাটা বলতে গিয়ে আরও জোরে চেঁচালো আনিকা। আনিকার কথায় জেডির যেমন খারাপ লাগলো, তেমনি ভীষণ অপমানিত বোধ হলো। এমন নয় যে তার থাকার জায়গা নেই, এজন্য সে এখানে এসেছে। সে এসেছে তাদের বন্ধুত্বের শুরু থেকে তাকে মন থেকে সাপোর্ট করে আসা অনিকার কাছে। কিন্তু ততক্ষণে সবাই সব জেনে তাকে নোংরাদের কাতারে ফেলে আর জায়গা দিচ্ছে না তাকে। একটু বড় হওয়ার পর তার আর আকাশের তো ঝামেলা লেগেই থাকলো, যার পরিধি বাড়তে বাড়তে এক বীভৎস পর্যায়ে চলে গিয়েছে। আর অরুণ তো তাকে কারণ ছাড়াই সহ্য করতে পারে না। এর মধ্যে আনিকাই একজন ছিল যার সাথে টুকটাক দেখা হলে বড় বোনের ফিল পেত জেরি। কিন্তু এখন আর এসবের দিন নেই। সব কিছুর পথ সে নিজ হাতে বন্ধ করেছে। জেরি দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে বেড থেকে উঠে দাঁড়িয়ে ছোট্ট করে বলে, যাচ্ছি। কথাটা বলে আনিকার দিকে তাকালো। আনিকা তার ভেজা চোখ মুখ ফিরিয়ে নিল জেডির দিকে। জেডি মলিন হাসল। সে দেশে আসার পর সর্বপ্রথম আকাশের সাথে দেখা করত, আর দ্বিতীয় মানুষটা ছিল আনিকা। যদিও সে জেলে থাকা অবস্থায় সবাই তাকে ভুলে গিয়েছিল। এরপর জেল থেকে বেরোনোর পর এত সব কাণ্ডের পর স্বাভাবিক সে আকাশের সামনে গিয়ে দাঁড়ালে আকাশ তাকে ফিরিয়ে দিয়েছে। তবে আনিকা তার সাথে সব নর্মাল করে নিয়েছিল। সে দূরে ছিল বলে তাকে দোষারোপ করেছে। উত্তরে জেডি কিছু বলেনি সে জেলের এক কোণায় বসে একটা বন্ধুর মতো পিঁপড়ের জন্য হলেও কত অপেক্ষা করেছিল দিনের পর দিন, কিন্তু কারো দেখা পায়নি। জেডি ঝাপসা চোখ জোড়া আনিকার থেকে সরিয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে নেয়, কিন্তু দৃষ্টি অনামিকার দিকে পড়লে তার পা থেমে যায়। ধীর পায়ে এগিয়ে এসে দাঁড়ায় অনামিকার সামনে। অনামিকা মাথা নিচু করে নিঃশব্দে চোখের জল ফেলতে ব্যস্ত, থেকে থেকে কেঁপে উঠছে। জেডির সাথে তার পরিচয় ছোট থেকেই ছিল, যখন থেকে তার আপুর সাথে পরিচয় ছিল জেডির। কিন্তু ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। যখন জেডি আকাশের সাথে প্রথম ঝামেলা হয়েছিল, তখন জেডি আনিকার কাছে সমাধানের জন্য অনেক বেশি আসতো। আর তখনই তার সাথে জেডির ভাই বোনের মতো একটি সম্পর্ক গড়ে উঠেছিল। সে তখন ভালোই ছোট ছিল। জেডি তাকে রোজ রোজ তার পছন্দের জিনিস এনে দিত, তার মাথায় হাত বোলাতো, অনেক আদর করতো তাকে। অনামিকা প্রথম প্রথম জেডিকে ভয় পেত। নাম এসার কারণে এমনটা হতো, কিন্তু জেডির বন্ধুত্বপূর্ণ আচরণে ধীরে ধীরে অনামিকা সহজ হয় জেডির সাথে। জেডি বড় ভাইয়ের মতো খুব আপন একজন হয়ে হুট করেই হারিয়ে গিয়েছিল। অনামিকা দুঃখ পেয়েছিল, তার তো বড় ভাই ছিল না। এজন্য জেডিকে সে সেই জায়গায় সে মন থেকেই দিয়েছিল। তারা সবাই ভেবেছিল জেডি তাদের ভুলে গিয়েছে। বছরের পর বছর চলে গিয়েছে, জেডি ইংল্যান্ড থেকে ফেরেনি। সে তার সব বান্ধবীদের বলে বেড়াতো তার একটা মিথ্যে মিথ্যে বড় ভাই ছিল, যে তাকে মিথ্যে মিথ্যে আদর করত, আর তারপর সত্যি সত্যি তাকে ভুলে গিয়েছে। এরপর হঠাৎ করেই অরুণের সাথে তার অনলাইনে পরিচয় হয়। ধীরে ধীরে বন্ধুত্ব আর তারপর ভালোবাসা। কিন্তু কবছরের মাথায় অরুণকে মেয়ে বা ছেলে হিসেবে জানার পর অরুণের সাথে তার ঝামেলা হয়েছিল। আর সেই ঝামেলা এমন পর্যায়ে গিয়েছিল যে সে সুসাইড অ্যাটেম্প্ট করেছিল। তার ফ্যামিলি তাকে বাঁচিয়ে নিয়েছিল। এরপর সে ঘরকুনো হয়ে গেল। অরুণের ওই রূপ সহ্য করতে পারছিল না। তখন জেডির কথা খুব মনে পড়তো। তারা সবাই জানতো জেডি অনেক ছোট থেকে একটি মেয়েকে ভালোবাসতো। সবার কথা সে জানে না, তবে জেডিকে সে যতটুকু চিনেছে, জেডি ভালোবাসা নিয়ে অদ্ভুত অদ্ভুত কথা বলতো, শুনতে ভালো লাগতো। জেডির সাথে থেকে থেকে তার ভালোই বুদ্ধি বেড়েছিল, বিশেষ করে এসব ভালোবাসার ব্যাপার স্যাপার নিয়ে। এরপর অনামিকা অরুণকে শিক্ষা দেওয়ার জন্য নাটক করেছিল। সে বিয়ে করেছে। সত্যি বলতে সে অরুণকে টেস্ট করতে চাইছিল, কিন্তু সে দূর থেকে অরুণকে দিব্যি ভালো থাকতে দেখে হতাশ হয়। অরুণ একবার সত্য মিথ্যা যাচাই করতে আসেনি। কে জানতো অরুণ আবারও মেয়েদের নেশা শুরু করেছিল কিনা। অনামিকা ধরেই নিয়েছিল অরুণ তাকে ভালোবাসেনি। আসলে ভালোবাসার মাঝে অন্য মেয়েরা আসলে সেটাকে আর ভালোবাসা বলে না। অনামিকা মেনে নিয়েছিল, অরুণকে ভুলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। একা একাই নিজের জীবন যেভাবে পারছিল চলছিল। এরপর হঠাৎই একদিন বাংলাদেশে জেডির আগমন ঘটে। সময়টা ছিল আকাশের অ্যাক্সিডেন্টের 4 মাস পর। আকাশকে জীবিত সাথে জেডিকে দেখে তারা ভীষণ অবাক হয়েছিল। জেডি আনিকাকে এটা ওটা বলে মানাতে পারলেও অনামিকা শুনছিল না। তার কথা ছিল, আমার ভাইয়া মরে গেছে, সরো সরো। জেডি কনফিউজড হয়ে যেত, কি করবে বুঝতে পারতো না। আনিকার কাছে হেল্প চাইলে আনিকা নিজেই ভিলেনগিরি করত। জেডি ছিল ভীষণ মিশুক স্বভাবের। তার আদরে ভঙ্গিতে যে কারো থেকে মন জয় করে নিতে পারত। যেমনটা জেডি সেবার অনামিকার অভিমান ভাঙাতে করেছিল, কান ধরে উঠবোস করেছিল। অনামিকার আনিকা সেদিন ভীষণ অবাক হয়েছিল। অনামিকার চেয়ে আনিকা বেশি অবাক হয়েছিল। সে বলেছিল,
আকাশের জন্য সব মানা যায়, কিন্তু আমার বোনের জন্য কিভাবে কি? জেরি হেসে বলেছিল, আমার তো এই একটাই ছোট বোন। জেরি কথাটা হেসে বললেও সে কথায় হাজারো আবেগ মিশেছিল। অনামিকা আনিকা বুঝেছিল জেরির ছোটবেলা থেকে বেড়ে ওঠার কাহিনীটুকু তারা জানতো। জেরি কেউ বলতে একজন রক্তের বাবাই ছিল, যে শুধু নামেই বাবা ছিল। আদতে জেরির কেউই ছিল না, থাকার মধ্যে তারা বন্ধুরাই ছিল। আর জেরির সেই প্রেমিকা আর ভাই, তার এই শূন্যতার জীবনে হুটহাট কাউকে পেয়ে গেলে জেরি তাকে আপনের চেয়েও আপন করে নিত, যেমনটা সে অনামিকার ক্ষেত্রে করেছিল। খুব অল্প সময়ে মেয়েটিকে তার বোন বানিয়েছিল। জেরি ফিরে আসার পর অনামিকার অভিমান ভাঙলে আবারও তাদের সম্পর্ক সুন্দর হয়। অনামিকার কাছে অরুণ আর অনামিকার কাহিনী জেরি শুনে সে অরুণের ব্যাপারে খোঁজ নেয়। এরপর অনামিকাকে জানায়। অনামিকাকে চোখে আঙুল দিয়ে দেখায় অরুণের প্রতিটি পদক্ষেপ। অনামিকাকে উপলব্ধি করায় অরুণ শুধু তাকে ভালোবাসে। অনামিকা সেদিন জেরির সামনে বসে অনেকক্ষণ কেঁদেছিল। বছরের পর বছর দূরে থেকে যার জন্য চোখের জল ফেলেছে, সে শুধু তাকে ভালোবাসে। আর কখনো কোনো মেয়ের সাথে মেশা তো দূর, কখনো কারোর সাথে কথা পর্যন্ত বলেনি। উল্টো সেও দিনের পর দিন অনামিকা বিয়ে করেছে ভেবে অরুণ কত দুঃখ পেয়েছে। খুব বেশি দিন হয়নি যেটি অরুণ আর অনামিকাকে সম্পর্কটি একেবারে ঠিক করে দিয়েছে। তবে অনামিকার কাছে জেডির অনুরোধ ছিল অনামিকা যেন অরুণ আর অনামিকার সম্পর্ক নিয়ে জেডির নাম অরুণের সামনে উচ্চারণ না করে। অনামিকা কারণ জিজ্ঞেস করলে জেডি উচ্চস্বরে হেসে বলেছিল, কারণ আমি ওর শত্রু আর ও আমার। জেডির কথা শুনে অনামিকা কেন যেন অনেক হেসেছিল। এরপর সে এ নিয়ে অরুণকে কিছুই বলেনি, জেডিকে দেওয়া কথা রেখেছিল। তারপর জেডির মুখে আবারও সেই অচেনা নামক সন্ধ্যার কথা শুনে অনামিকা ভীষণ এক্সাইটেড হয়ে যেত তার জেডি ভাইয়ার ভালোবাসার মানুষকে দেখার জন্য। জেডি হাসতে হাসতে বলতো, আমার বরযাত্রী হিসেবে এভিযান আর তুই সবার আগে থাকবি, বাকিদের লাইন কিন্তু থাকবে না। আনিকা রেগে বলতো, হায়রে অকৃতজ্ঞ, আমার জন্যই আমার বোনটাকে পেয়েছিস, একটু মনে রাখিস। জেডি মাছি তাড়ানোর ভঙ্গি করে হেসে বলতো, তুই আমার খালা আর অনামিকা আমার ছোট্ট কিউট বোন। খালার সিরিয়াল নাই, দূরে যা। সেই পুরনো দিন হারিয়ে গেছে, নিমিষেই হারিয়ে গেছে সব কিছু। পুরনো সেই কথাগুলো ভেবে অনামিকার আরও দম বন্ধ লাগলো। সে ধীরে ধীরে মাথা তুলে জেডির দিকে চেয়ে বলে, তুমি এসব কিচ্ছু করনি, তুমি মিথ্যে বলছো তাই না জেডি ভাইয়া? জেডি ঢোক গিলল, নিজেকে সামলে মৃদু হেসে বলল, মিথ্যে নয় অনামিকা, সব তো সত্য। তোদের প্রিয় আন্টিকে মেরেছি নিজের স্বার্থের জন্য, এটা মেনে নে। অনামিকার প্রপানের মাত্রা বাড়ে, সে কাঁদতে কাঁদতেই বলে, তাহলে তুমি নিজের স্বার্থের জন্য আমাকেও মেরে ফেলবে তাই না? জেডির বুকটা কেমন যেন করে উঠল। সে অসহায় দৃষ্টিতে তাকালো অনামিকার কান্নামাখা মুখের দিকে। কত হাজার বার এই মেয়েটার মাথায় স্নেহের হাত বুলিয়েছে সে, তার হিসেব নেই। মেয়েটাও কি আদরে, বড় ভাইয়ের আদর পেতে সব সময় তার কাছে ঘুরঘুর করত। আর আজ তাকে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে সে তার স্বার্থের জন্য তার বোনটাকেই মেরে ফেলবে কিনা। জেডি অনামিকার থেকে তার ঝাপসা দৃষ্টিজোড়া সরিয়ে নেয়, এদিক ওদিক তাকিয়ে পলক ঝাপটে নিজেকে সামলায়। প্রসঙ্গ পাল্টে বলে, অরুণ তোকে ভীষণ ভালোবাসে, ওকে আর কষ্ট দিস না কেমন? আমাদের হয়তো আর দেখা হবে না, সাবধানে থাকিস। অরুণের সাথে বিয়েটা দ্রুত সেরে ফেলবি, আমি সব ব্যবস্থা করে রেখেছি। পিছন থেকে আনিকা রাগান্বিত স্বরে বলে, তোর সব লোক দেখানো কাজ আমাদের লাগবে না, আমরা পঙ্গু না, সব কাজ আমরা নিজেরাই পারি। তুই প্লিজ চলে যা, শান্তি দে আমাদের, তোকে দেখলেই গা জ্বলছে আমার। জেডি অনামিকার মাথায় হাত দিতে নিচ্ছিল, আনিকার কথায় থেমে যায় তার হাত। বুকে ব্যথা উঠছে খুব, কাপা ডান হাতে সে ধীরে ধীরে অনামিকার মাথায় দিয়ে মলিন হেসে বলে, যাচ্ছি। অনামিকা অসহায় কণ্ঠে বলে, কোথায় যাবে তুমি? জেরি দীর্ঘশ্বাস ফেলে বলে, নিকৃষ্টদের জায়গা যেখানে সেখানেই যাব, তুই মন দিয়ে সংসার করবি কিন্তু। অনামিকা ঢোক গিলে বলে, আবারও ইংল্যান্ড চলে যাবে আর ফিরবে না? অনামিকার কথা শুনে জেডি একটু শব্দ করে হেসে ফেলল, যদিও সে হাসিতে প্রাণ নেই। এরপর উল্টো ঘুরে একটু একটু করে এগিয়ে যায় আর ধরা গলায় বলে, দেখা যাক কোথায় যাওয়া যায়, তবে চিন্তা নেই, কারণ সুখময় জীবনে আর আমি আধিরের কালো ছায়া ফেলবো না। কথাটা বলে সে উল্টো পথে এগোয়। আনিকা মলিন মুখে জেডির দিকে চেয়ে রইল। এই প্রথমবারের মতো সে জেডির সাথে এত খারাপ ব্যবহার করলো। এই প্রথমবার সে জেডিকে এক প্রকার তার বাড়ি থেকে তাড়িয়ে দিল। আনিকার দম বন্ধ লাগে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকা জেডির পানি চেয়ে নোনা জল গড়ায়, বা হাতে বেডের কোণা ধরে ফুপিয়ে ওঠে। শুনেছিল বড় বোনরা নাকি মায়ের মতো হয়, সে জেডির বন্ধু ছাড়াও কি ছিল জানে না। তবে আজ বুকটায় ভীষণ এক শূন্যতা কাজ করেছে,
সে এসব মানতে পারছে না। জেডিকে এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখে অনামিকার আরও কান্না পায়। সে বড় বড় পায়ে কয়েক পা এগিয়ে এসে ভাঙা গলায় শব্দ করে ডাকে, জেডি ভাইয়া। জেডির চলন্ত পা থেমে যায় এক মুহূর্তের জন্য, ঢোক গিলল দুবার, এরপর আবারও এগিয়ে যায় সামনের দিকে। অনামিকার ডাককে অগ্রাহ্য করে সে এগোয়। ডান হাত উঠিয়ে শার্টের হাতা দিয়ে ঝাপসা চোখ জোড়া মুছে নেয়, বিড়বিড় করে, তোদের সবাইকে ভীষণ ভালোবাসি আমি। আফসোস, এ কথা বিশ্বাস করার জন্য একটি পিঁপড়েও বোধ হয় আর বেঁচে নেই। জেডির দু চোখ বেয়ে দুফোঁটা নোনা জল গড়ায়। দম বন্ধকর অনুভূতি নিয়ে সে এগিয়ে যায় কোনো এক গন্তব্যের উদ্দেশ্যে। ওদিকে অনামিকা থেমে নেই। সে জেডির পিছু পিছু আসছে তো আসছেই। দু চোখ বেয়ে নোনা জল থেমে নেই। মেয়েটি ব্যস্ত পায়ে এগিয়ে আসে আর কান্নামাখা গলায় বলে, জেডি ভাইয়া দাঁড়াও, আমার তোমার সাথে কথা আছে। তুমি মিথ্যা বলছো আমি জানি। কেন মিথ্যা বলছো বলে যাও আমায়। অনামিকার বলা কথা জেডির কানে আসলে তাকে অসীম অসহায়ত্ব ঘিরে ধরে। ঢোক গিলে শব্দ করে আওড়ায়, মিথ্যে বলছি না আমি। তুই ভেতরে যা অনামিকা, পিছু পিছু এসে আমাকে ডিস্টার্ব করছিস কেন? জেডি কথাগুলো বললেও তার পা থেমে নেই। সে অলরেডি আনিকাদের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এসে পড়েছে। ওইদিকে অনামিকাও থেমে নেই। সে পিছু আসছে তো আসছেই, অনবরত ডাকছে জেডিকে। জেডি পায়ের গতি বাড়িয়ে এগিয়ে যায় তার গাড়ির দিকে। 3 মিনিটের মাথায় জেডি তার গাড়ির কাছে এসে দাঁড়ায়। দু হাতে গাড়ি আঁকড়ে ধরে চোখ দুটো বুজে নেয়। শরীরটা আর চলছে না, মনটা বড্ড ক্লান্ত। ডান দিক থেকে অনামিকার কান্নামাখা ডাক অনবরত ভেসে আসছে। জেডি আর নিতে পারছে না। সে অল্প কয়টা দিনে সে অনামিকাকে কি খুব বেশি ভালোবাসা দিয়েছিল? এজন্য মেয়েটা এখনও তার পিছু পড়ে আছে। সবাই মুখ ফিরিয়ে নিলেও এই বাচ্চা মেয়েটা এখনো তার দিকে এগিয়ে আসছে। জেডি ডান দিকে ঘাড় বাঁকিয়ে ঝাপসা চোখে বিধ্বস্ত হয়ে ছোট ছোট পায়ে এগিয়ে আসা অনামিকার দিকে তাকায়। মেয়েটির মাথা থেকে ওড়না পড়ে গিয়েছে, পায়ে জুতো নেই। জেডির ঝাপসা চোখ আর একটু ঝাপসা হয়, কিন্তু সে দ্রুত চোখ বুজে নেয়। সে গলে গেলে কি করে হবে, তার যে এখনো অনেক কাজ বাকি। জেডি নিজেকে শক্ত করে বড় বড় পায়ে এগিয়ে গিয়ে অনামিকার সামনে এসে দাঁড়ায়। জেডিকে ফিরতে দেখে অনামিকার পা থেমে যায়। মেয়েটা একটু স্বস্তি পায়। তার জীবনে তার বড় ভাই নামে জেডির অবদান অনেক। আর জেডি যে অরুণকে ভালোবাসে এটা সে বোঝে, কিন্তু জেডি নিজেকে যেমন দেখায় সে আসলে তেমন নয়। এটা সে অরুণের ব্যাপার নিয়ে জেডির রিয়াকশন দেখে খুব ভালো করে বেশি বুঝতো। অনামিকার চোখ মুছে বলতে নেয়, জেডি ভাইয়া তুমি কেন মিথ্যে? এইটুকু বলতেই জেডি অনামিকার গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। অনামিকা পাকা রাস্তার উপর হুমড়ি খেয়ে পড়ে। জীবনের প্রথম এত আদরে জেডির হাতে এত জোরে থাপ্পড় খেয়ে অনামিকা স্তব্ধ হয়ে যায়। মাথা ভন ভন করে উঠল, গাল টনটন করে ওঠে, দু চোখ বেয়ে টপ টপ করে নোনা জল গড়িয়ে পড়ে। জেডি তার ডান হাতের একটি আঙুল উঁচিয়ে শক্ত গলায় বলে, আর কতবার বলবো এসব আমি করেছি? আমি নিকৃষ্ট, আমি খারাপ, মন টন কিছু নেই আমার। আমি শুধু মানুষকে দুঃখ দিতে ভালোবাসি। একটু আগে বলছিলি না আমি নিজের স্বার্থের জন্য তোকেও মারতে পারবো কিনা? এই যে দেখিয়ে দিলাম, আমি তোকেও মারতে পারবো। শুনতে পেয়েছিস তুই? আর আমার পিছন পিছন এসে ভাইয়া ডেকে ডেকে আমার কারেন্টের 12টা বাজাবি না। সবাই দূরে থাকবি আমার থেকে। শেষ কথাটা বলতে গিয়ে কথা জড়িয়ে আসে জেরির। যে হাতে অনামিকাকে থাপ্পড় মেরেছে সেই হাতটি অস্বাভাবিকভাবে কাঁপছে। জেরি রাস্তায় উপর হয়ে পড়ে থাকা অনামিকার দিকে তাকালো। লালিত চোখ দুটো অতিরিক্ত ঝাপসা হয়ে এসেছে। বুকটায় কি অসহনীয় ব্যথা হচ্ছে তা কাকে বোঝাবে? জেরি আর এখানে দাঁড়ায় না। সে দ্রুত উল্টো ঘুরে নুয়ে আসা শরীরটা সামনের দিকে টেনে নিয়ে যায়। নিঃশব্দে কান্নারত অনামিকা ধীরে ধীরে উঠে বসে। দু হাতের কোণের দিকটা ছিলে গিয়েছে। অনামিকা সেদিকে তাকালো না। সে তাকায় ধীরে ধীরে এগিয়ে যাওয়া জেরির পানে। তার বিশ্বাস হয় না এটা জেরি ভাইয়া, যে গত বছরে যে ভাইয়া তাকে বাড়ি আসলে সবার আগে তাকে খুঁজে বের করতো। এই জেডি ভাইয়া থাকলে তার বোন তাকে ঠিক করে বকতেও পারতো না, সেই ভাইয়া তাকে এভাবে থাপ্পড় মারতে পারলো। অনামিকা হ্যাংলার মতো আবারও জেডিকে ডাকতে নেয়। তখনই পিছন থেকে একটি শক্তপোক্ত পুরুষালী হাত অনামিকার মুখ চেপে ধরে। অনামিকার চোখে আকাশ বড় হয়ে যায়। দৃষ্টি এখনো জেডির দিকে। সে দু হাত বাড়িয়ে জেডিকে ডাকতে চাইল, কিন্তু মুখ দিয়ে একটি টু শব্দটি বের করতে পারল না। ওদিকে লোকটি এক হাতে অনামিকার মুখ চেপে ধরে রেখে আর এক হাতে অনামিকার দুহাত শক্ত করে ধরে। অনামিকা মুচড়ানো শুরু করে। লোকটি অনামিকাকে ধরে টেনে তার গাড়িতে উঠাতে ব্যস্ত। অনামিকা আগের চেয়েও শক্তি দিয়ে মুচড়াতে থাকে, কিন্তু সে লোকটির শক্তির সাথে পেরে ওঠে না। তার ব্যথাতুর দৃষ্টি এখনো জেরির পানে।
চেপে ধরে রাখা মুখের আড়ালে নীরব চিৎকার করে ডাকলো, জেরি ভাইয়া বলে। কিন্তু জেরি একবারের জন্য এদিক ফিরল না। কি করে ফিরবে? সে তো মানুষের চিৎকারের শব্দ শুনতে পায়, কিন্তু নীরব চিৎকার তা কি করে শুনবে? সে ক্ষমতা তো আল্লাহ তাকে দেয়নি, নয়তো সে কি তার ছোট বোনকে বাঁচাতে ছুটে আসতো না, যাকে একটা থাপ্পড় দিয়ে হাজার কোনা ব্যথা নিয়ে দুর্বল পায় সে এগোচ্ছে। লোকটি অনামিকাকে টেনে মাইক্রো গাড়ির ভেতরে ছুঁড়ে ফেলে। অনামিকা চিৎকার দেওয়ার আগেই লোকটি অনামিকার উপর ঝুঁকে বাঁ হাতে আবারও অনামিকার মুখ চেপে ধরে। সামনে থেকে ড্রাইভার গাড়ির দরজা আটকে দেয়। এরপর সে গাড়ি স্টার্ট দেয়। এদিকে অনামিকা লোকটির থেকে ছাড়া পাবার জন্য গলা কাটা মুরগির ন্যায় ছটফটায়। এতক্ষণে বুঝেছে সে এক জঘন্য লোকের কবলে পড়েছে। জেডি অনামিকাকে থাপ্পড় মেরে তার গাড়ির পেছনে এসে রাস্তায় বসে, হেলান দেয় গাড়ির সাথে। সে কেমন নিস্তব্ধ হয়ে বসে আছে। যে এভিকে একটা ফুলের টোকা দেওয়ার কথাও ভাবতো না, সে এভিকে সে নিজে কত কষ্ট দিয়েছে। যেই সন্ধ্যার মুখ থেকে কখনো হাসি ফুরাতে দিবে না ভাবতো, সেই সন্ধ্যাকে কত শতবার কাঁদিয়েছে। যাকে একটা বোন বানিয়েছিল, যে খুব আদরে ছিল, তাকে কখনো একটি ছোট্ট আঘাত করার কথাও কল্পনা করেনি। আজ তাকে কত জোরে থাপ্পড় মেরেছে। জেরির দম বন্ধ লাগলো। জীবন তাকে আজ কোথায় এনে দাঁড় করিয়েছে। চারদিকে শুধু অন্ধকার। সে না পেরে দুহাতের সর্বশক্তি দিয়ে মাথার চুল টেনে ধরল। আর এই জীবন বইতে পারছে না সে। এক সময় ধীরে ধীরে নিজেকে সামলায়। এখনো তার কাজ বাকি আছে। তাকে শক্ত হতে হবে। জেডি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ডান হাতে দু চোখে জমা পানি ছিটকে ফেলে গাড়িতে গিয়ে উঠে বসে। রাস্তাটি ফাঁকা, চারিদিকে মানুষ নেই তেমন। মানুষের চলাফেরা খুব কম এদিকে। জেডি আশেপাশে একবার তাকালো, অনামিকাকে খুঁজলো। দেখতে না পেয়ে ভাবলো সে বাড়ির ভেতর চলে গিয়েছে। জেডি ডান হাতে আরেকবার ঝাপসা চোখ জোড়া মুছে গাড়ি স্টার্ট দেয়। জেডি গাড়ি থেকে কিছুটা সামনের গাড়িটি সেই গাড়ি যে গাড়িতে এক বিকৃত মস্তিষ্কের লোক অনামিকাকে তুলে নিয়েছে। অথচ জেডি বুঝতেও পারলো না, যাকে একটি সামান্য থাপ্পড় দিয়ে সে বারবার চোখ ভিজিয়ে ফেলছে, তার সেই আদরে বোনকে তার সামনের গাড়িতে এক নরখাদক তার সতীত্ব হরণ করার খেলায় নেমেছে। সেই আদরে বোনের জীবন ধ্বংসের পথে নেমেছে। এদিকে গাড়িতে থাকা লোকটি অনামিকার গলা থেকে ওড়না টান মেরে সরিয়ে দেয়। এরপর অনামিকার মুখে সেই ওড়না দিয়ে শক্ত করে বেঁধে দেয়। অনামিকা ছটফটিয়ে ওঠার সুযোগটুকু পেল না। তার আগে এই লোকটির হিংস্র থাপায় নিরুপায় মেয়েটি বদ্ধ মুখে চিৎকার করে ওঠে। মুখ খোলা থাকলে হয়তো চিৎকারটি ওই দূর আসমান পর্যন্ত পৌঁছে যেত। কিন্তু আফসোস, অরুণের একমাত্র ভালোবাসা, জেরির সেই আদর বোন আনিকার আদরের ছোট্ট বোনের চিৎকার এই বদ্ধ চলন্ত গাড়ির মাঝেই সীমাবদ্ধ থাকলো। অনামিকা শব্দহীন খুব ডাকলো, জেরি ভাইয়া বলে। ডাকলো তার এত বছরের ভালোবাসার অরুণকে। চোখের সামনে ভেসে উঠল কদিন আগে অরুণ সব জানতে পেরে দৌড়ে এসে তার উপরে ঝাঁপিয়ে পড়ার দৃশ্য। ভালোবাসার চাদরে মুড়িয়ে অরুণ তাকে তার বুকে জড়িয়ে নেওয়ার দৃশ্য। আর তারপর তাকে ঝেড়ে ঝাপসা চোখে চেয়ে বলেছিল, সরি, এটাই শেষ। এরপর একেবারে বিয়ের পর তোমায় স্পর্শ করব। এই শেষবারের মতো ক্ষমা করো। অনামিকা অবাক হয়ে কেবল অরুণকে দেখেছিল। একটা সময় যে অরুণ বিয়ের আগে সবকিছু করে ফেলার ব্যাপারটি সাধারণভাবে নিত, সেই অরুণকে বিয়ের আগে তাকে সামান্য জড়িয়ে ধরার কারণে সরি বলতে দেখে বিধ্বস্ত অনামিকার কানে বেজে উঠল আজ সকালে অরুণের বলা আবেগী শেষ কথা, তোমাকে অনেক ভালোবাসি অনামিকা। আমি খুব তাড়াতাড়ি তোমায় বিয়ে করে আমার ঘরের রানী করে নিয়ে যাব। তুমি যেভাবে চাইবে সেভাবেই আমরা আমাদের সংসার সাজাবো। ইরার মতো তোমার গ্রামে থাকতে ইচ্ছে হলে আমাকে বলবে। আমি তোমার জন্য এই দেশেই পার্মানেন্ট হয়ে যাব। একটি ছোট্ট গ্রামে আমরা আমাদের সুখের সংসার গড়ব। যে অনলাইনের কারণে আমাদের মাঝে এত দূরত্ব তৈরি হয়েছিল, সেসব আমাদের জীবন থেকে মুছে ফেলবো। ঝামেলা হবে এমন কিচ্ছু থাকবে না আমাদের জীবনে। শুধু থাকবে আমার আর তোমার অফুরন্ত ভালোবাসা। গত 4 বছরে আমি অনেক দুঃখ পেয়েছি। তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার সব দুঃখ ভুলিয়ে দিও অনামিকা। অনামিকা টকটকে লালিত দু চোখের কোণ ঘেঁষে নোনা পানি গড়িয়ে পড়ে। দুপাড়া দ্বারা দুপা ছিলে ফেলেছে, কিন্তু তার উপর ঝাঁপিয়ে পড়া এই নরপশুর থেকে এক চুল পরিমাণ বাঁচতে পারল না। কত শতবার যে ঘুমিয়ে উঠল, বুক ফাটা আত্মচিৎকারে নীরব চিৎকার দিল কে জানে। একসময় নুয়ে পড়া নিস্তেজ শরীরটা নিয়ে মনে মনে আওড়ায়, আমি পারলাম না অরুণ তোমার দুঃখ ভুলেই দিতে, পারলাম না তোমার সাথে একটি সুখের সংসার বাঁধতে। আমাকে ক্ষমা করো, আমাকে মনে রেখো। দু চোখের পাতা বেয়ে টপ টপ করে নোনা জল গড়িয়ে পড়ে। নরপশুটি তার খায়ে এসে মিটিয়ে অনামিকার উপর থেকে সামান্য ওঠে। ততক্ষণে অনামিকার শরীরের সব শক্তি শেষ, একেবারে নিস্তেজ হয়ে গিয়েছে।
লোকটি অনামিকার মুখের বাঁধন খুলে ওড়নাটি অনামিকার গলায় পেঁচিয়ে দুদিক থেকে সর্বশক্তি দিয়ে টান দিয়ে ধরে। অনামিকার বন্ধ চোখ খুলে যায়, বড় বড় হয়ে যায়, শেষবারের মতো বাঁচার আশায় ছটফট করে উঠল। দুপা মোচড়ালো, হাত দিয়ে লোকটিকে সরিয়ে দিতে চাইল, কিন্তু ব্যর্থ হলো। শেষবারের মতো চোখের পর্দায় ভেসে উঠল অরুণের হাস্যোজ্জ্বল মুখ। ভাসল জেরির করা তার সাথে দুষ্টমি, ভাসল বড় বোনের কত শত আদর। অস্ফুট স্বরে আওড়ালো, আপু, জেরি ভাইয়া, অরুণ, ভালো বা। অনামিকা তার কথা সম্পূর্ণ করতে পারল না। ছটফটানো থেমে গেল, মোচড়ানো পা দুটো নিস্তেজ হয়ে গেল, চোখ দুটো স্থির হয়ে গেল, থেমে গেল বুঝি নিঃশ্বাস। শেষবারের মতো দু চোখ বেয়ে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। কমিন্টিন্টের ব্যবধানে সব কেমন নিস্তব্ধ হয়ে গেল। এক বদ্ধ গাড়িতে চাপা পড়ে গেল অরুণ আর অনামিকার সাজানো স্বপ্ন। হেরে গেল তারা নিয়তির কাছে। অনামিকার মৃত্যু নিশ্চিত হয়ে লোকটি গাড়ির দরজা খুলে অনামিকার নিথর দেহ চলন্ত গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয় রাস্তার পাশে। এরপর সাথে সাথে গাড়ির দরজা আটকে দেয়। ড্রাইভার গাড়ির স্পিড বাড়ায়। মাতাল ছেলেটি ছিটে আয়েশ করে বসে একটি সিগারেট ধরায়। হাতের সাথে একটি কাপড় বাঁধলে দেখল রক্তমাখা পায়জামা, যেটা অনামিকার পরনে ছিল। ছেলে বিরক্ত হয়ে গাড়ির জানালা দিয়ে পায়জামাটি ছুঁড়ে ফেলে দেয়। এরপর ছিটে গায়ে এলিয়ে সিগারেট ফুঁকতে থাকে। যেটি বেশ অনেকক্ষণ যাবৎ সামনের গাড়িটির জন্য বিরক্ত হচ্ছিল, কারণ গাড়িটি ঠিকভাবে চলছিল না, ভীষণ আঁকাবাঁকা হয়ে চলছিল, যার ফলে সে গাড়িটি পাস করে সামনে যেতে পারছিল না। গাড়ি থামতে দেখে সে পাস করতে নিচ্ছিল, তখনই চোখে পড়ে গাড়িটি থেকে কাকে যেন ছুঁড়ে ফেলা হলো। যেটির সাথে সাথে গাড়ির ব্রেক কষে। সামনের গাড়িটি আবারও স্টার্ট দিলে যেটি ভ্রু কুঁচকে তাকায় রাস্তার পাশে। চোখ আটকায় পরিচিত জামা, যেটা সে কিছুক্ষণ আগে অনামিকার পরনে দেখেছিল। জেরির বুকটা হঠাৎ কেমন যেন করে উঠল। সে ঢোক গিলে নিজেকে বোঝালো, অনামিকা এখানে কি করে আসবে? ও তো বাড়ি চলে গিয়েছে। জেরি নিজেকে বুঝিয়ে সুঝিয়ে গাড়ি থেকে নেমে ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়ায় মেয়েটির পাশে। উপর হয়ে থাকায় চেহারা দেখতে পাচ্ছে না। দৃষ্টি পড়ল মেয়েটির হাঁটু সমান উন্মুক্ত রক্তাক্ত পায়ের দিকে। জেরি দৃষ্টি সরিয়ে নিল। বুঝেছে বোধহয় অনেক কিছু। বুকটা কাঁপছে কেন যেন। ওড়নার দিকেও চোখ পড়েছে। তাছাড়া সে অনামিকাকে একটু হলেও তো চেনে। পিছন থেকে চেনা তার কাছে খুব একটা কঠিন ছিল না, কিন্তু জেডি মানতে নারাজ। সে নিজেই নিজের সাথে যুদ্ধ করছে, এটা অনামিকা নয়। সে কথা মানাতে জেডি ঢোক গিলে ধীরে ধীরে বসে পড়ে নিথর হয়ে পড়ে থাকা মেয়েটির দিকে। কাপা ডান হাত দ্বারা ঠেলে মেয়েটির পাশ ফিরিয়ে দিলে অনামিকা ভয়াবহ এক বিধ্বস্ত মুখ ভেসে ওঠে। জেডি যেন কারেন্ট শক খেল। মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি অঙ্গের ভেতর জ্বলন্ত উল্কাপিণ্ডের ন্যায় কি যেন ছোটাছুটি করতে লাগলো। স্তব্ধ চোখে চেয়ে রইল অনামিকার ধ্বংসাত্মক মুখ পানে। অস্পষ্ট স্বরে আওড়ালো, অনামিকা, বোন আমার। দু চোখ ফেটে নোনা জল গড়ালো। হঠাৎই ঝড়ের বেগে এগিয়ে এসে অনামিকার দু গাল নেড়ে চেড়ে ভাঙা গলায় বলতে লাগলো, এই অনামিকা, কি হয়েছে রে তোর? অনামিকা, এই অনামিকা, তোর এই অবস্থা কে করেছে? একবার তোর ভাইকে বল, আমি ওকে বাঁচতে দিব না। শুধু একবার বল, কথা বল। অনামিকা। যেটির অসহায়ত্বে ঘেরা কণ্ঠে নিঃশ্বাস থেমে যাওয়া অনামিকা সাড়া দিল না। যে কিছুক্ষণ আগে তার জেরি ভাইয়াকে চিৎকার করে ডেকেছিল, খুব করে চাইছিল তার জেরি নামের বড় ভাইয়া তার কাছে এসে তাকে বাঁচিয়ে নিয়ে যাক। এই তো জেরি এসেছে। জেরি ডাকছে অনামিকাকে, কিন্তু ততক্ষণে সময় ফুরিয়েছে। মেয়েটি যে আর সাড়া দিচ্ছে না। জেরি ডাকছে, খুব ডাকছে, কিন্তু অনামিকা একবারের জন্য শুনতে পাচ্ছে না। জেরি সময় নষ্ট করল না। সে তার চোখ জোড়া মুছে দ্রুত অনামিকাকে কোলে করে নিয়ে গাড়ির পিছনের সিটে শুইয়ে দেয়। অনামিকার গলায় পেঁচানো ওড়না খুলে অনামিকার পায়ের দিকটা ঢেকে দেয়। এইটুকু কাজ করতে কফটা যে চোখের পানি গড়িয়ে পড়ল সে হদিস নেই। জেডি বিড়বিড় করলো, কিচ্ছু হবে না তোর, তোর জেডি ভাইয়া আছি, শুধু একটু অপেক্ষা কর। এরপর সে দৌড়ে গিয়ে গাড়ি স্টার্ট দেয়। হাই স্পিডে গাড়ি চালিয়ে কাছে পিঠের এক হসপিটালের সামনে এসে গাড়ি থামায়। ড্রাইভিং সিট থেকে নেমে এসে গাড়ির সিটে পড়ে থাকা নিথর অনামিকাকে কোলে তুলে নিয়ে এক প্রকার দৌড় লাগায় হসপিটালের ভেতর। হসপিটালের নিচতলার ফ্লোরে দাঁড়িয়ে আশেপাশে তাকিয়ে চিৎকার করে রাখে, এই কেউ স্ট্রেচার নিয়ে এসো, আমার বোনের কি যেন হয়েছে, ও কথা বলছে না, কেউ আমার বোনকে একটু দেখে যাও, ওকে সুস্থ করে দাও। জেডির কথায় কত শত অসহায়ত্ব মিশে। সবাই যেদিকে চিনতে না পারলেও বেশিরভাগ মানুষই যেদিকে চিনতে পারছে, বিশেষ করে নার্স ডক্টর। দুজন নার্স দ্রুত একটি স্ট্রেচার নিয়ে আসে অনামিকাকে জরুরি বিভাগে নেওয়ার জন্য। জেডির সাথে অনামিকাকে স্ট্রেচারে শুইয়ে দিয়ে এলোমেলো ওড়না দ্বারা অনামিকাকে ভালোভাবে ঢেকে দিয়ে তার চোখ জোড়া মুছে নার্সগুলোর দিকে চেয়ে ভাঙা গলায় বলে, ওকে নিয়ে যাও ফার্স্ট।
নার্স দুজন স্ট্রেচার টানে সামনের দিকে। অনামিকার ডান হাত স্ট্রেচার থেকে নিচের দিকে ঝুলে আসে। একজন ডক্টর এগিয়ে অনামিকার হাত ধরে পালস চেক করে। নার্স দুটোকে থেমে যেতে বলে। স্যারের নির্দেশ পেয়ে নার্স দুজন থেমে যায়। ডক্টরটি জেডির দিকে চেয়ে বলে, শি ইজ ডেড। কথাটা শুনতেই জেডি বোধহয় আগের চেয়েও বড়সড় একটা ধাক্কা খেলো। বিস্ময় দৃষ্টিতে তাকালো ডক্টরের দিকে। ডেড মানে? ও তো কিছুক্ষণ আগেই তাকে জেডি ভাইয়া বলে ডাকছিল। ও কিভাবে মরে যেতে পারে? জেডি তেড়ে গিয়ে ডক্টরের নাক বরাবর খুশি মেরে দেয়। চিৎকার করে বলে, ডেড মানে? ওকে মৃত বলার সাহস কোথায় পেয়েছিস তুই? জানিস ওকে এই জ্যাক ডাল্টনের একমাত্র বোন, আর তুই ওকে মৃত বলছিস? কথাটা বলতে বলতে জেডি ডক্টরের মুখে আরেকটি ঘুষি মেরে দেয়। আরও কয়েকজন ডক্টর এগিয়ে এসে জেডির থেকে তাদের সহকর্মীকে সরিয়ে নেয়। জেডির মাথা কাজ করে না। সে দৌড়ে গিয়ে অনামিকার স্ট্রেচারের পাশে হাঁটু মুড়ে বসে পড়ে। অনামিকার বাঁ হাত তার দু হাতের মুঠোয় নিয়ে ভাঙা গলায় বলে, অনামিকা, এই অনামিকা, উঠে পড়। তুই জিজ্ঞেস করছিলি না আমি মিথ্যে বলছি কিনা? আমি স্বীকার করে নিলাম আমি সব মিথ্যে বলেছি। এবার তুই উঠে ওই বেয়াদব ডক্টরকে বল না ও তোর নামে মিথ্যে বলছে। স্বীকার কর তুই বেঁচে আছিস, এই অনামিকা। জেডি কথাগুলো বলতে বলতে অনামিকাকে কয়েকবার ঝাঁকালো, কিন্তু নিথর দেহটা নিজে থেকে এক চুল পরিমাণ নড়ল না। জেডি অনামিকার পাশ থেকে উঠে এসে আবারও সেই ডক্টরের কাছে এসে দুহাত জোর করে বলল, আমি সরি, আর মারবো না আপনাকে। আমার বোনটাকে বাঁচিয়ে দিন না। আমার আর কেউ নেই, আমাকে ভালোবাসার কেউ নেই। শুধু ওই একটু ভালোবাসতো। ও আমার পিছু আসতে গিয়েই কি যেন হয়ে গেল। ওকে একটু বাঁচিয়ে দিন, আমার সব কিছু আপনাকে দিয়ে দেব। শুধু ওকে একবার বাঁচিয়ে দিন। প্রত্যেকে অবাক চোখে জেডির দিকে চেয়ে আছে। মনে হচ্ছে কোনো বাচ্চার খেলনা হারিয়ে যাওয়ায় সে আবারও সেই খেলনা ফিরে পাবার আবদার করছে। জেডি কারো সাড়া না পেয়ে আবারও দৌড়ে অনামিকার কাছে এসে বসে। এবার হঠাৎ চোখে পড়ে অনামিকার ফর্সা গলা বরাবর লাল দাগ। ব্যথাযুক্ত বুকে আরও তীব্র ব্যথা চিনচিন করে উঠল। সে খুব উপলব্ধি করল কিছুক্ষণ আগে যে আদুরে বোনটা তার পিছু পিছু ছুটছিল ভাইয়া বলে, সে আর তাদের মতো নিঃশ্বাস নিচ্ছে না। যে তার কাছে ছুটে আসছিল তার বলা কথাগুলোকে মিথ্যা প্রমাণ করতে, সে আর আসবে না। কখনো চোখ মেলে তাকাবে না। জেডি ভাইয়া বলেও ডাকবে না। ছেলেটা কেমন বাচ্চাদের মতো শব্দহীন কেঁদে উঠল। অনামিকার হাত তার দু হাতের মাঝে নিয়ে অনামিকার হাতে কপাল থেকে বিড়বিড় করে আওড়ালো, একটা থাপ্পড়ই তো মেরেছিলাম, এর জন্য একেবারে ছেড়ে চলে গেলি? মিথ্যে বলেছিলাম। আর জেডি ভাইয়া বলে কানের 12টা না বাজাতে, আর তুই সত্যি সত্যি সেই ডাক মুখে না নিতে একেবারে হারিয়ে গেলি। আমাকে তোর মতো করে কেউ বিশ্বাস করে না অনামিকা, কেউ তোর মতো করে বোঝে না, কেউ আর আমাকে ভালোবাসে না। শুধু তুই এত কিছুর পরও আমার কাছে আসছিলি। কেন এসেছিলি? জানতিস না আমার ভাগ্য কেমন? পোড়া ভাগ্য আমার, তাই দূরে ঠেলে দিলাম। তুই সেই ভাগ্যে কেন পা রাখতে ছুটে এলি? কেন এত দুঃখ নিয়ে এই দুনিয়া ছাড়লি? এটুকু বলে জেডির কথা জড়িয়ে আসে। যে ছেলেটা কিছুক্ষণ আগেই অনামিকাকে বলল সে নাকি নিজের স্বার্থের জন্য অনামিকাকে মারতে পারবে, যার ভাইয়া ডাক শুনে কত বিরক্তি প্রকাশ করেছিল, সে নেই বলে এখন তার কত আহাজারি। জেডির মনে পড়ে কিছুক্ষণ আগে অনামিকা তার পিছু পিছু ছুটছিল বলে সে মেয়েটিকে উল্টাপাল্টা কথা বলে থাপ্পড় মেরেছিল। কথাটা ভাবতেই জেডির আরও দম বন্ধ লাগলো। অসহায় কণ্ঠে আওড়ায়, আমি আর মারবো না তোকে অনামিকা। এবার তো সব কথা শুনবো, তোর পাশে বসবো, তোকে একটি সুখের সংসার গিফট করব। আমি তোকে বিয়ের জন্য কত কিছু কিনে রেখেছি, দেখবি না সেসব? অরুণ তোকে বিয়ে করার জন্য অপেক্ষা করছে। তুই না অরুণকে ভালোবাসিস? প্লিজ ফিরে আয়। কথাগুলো বলতে বলতে জেডির দু চোখ বেয়ে অজস্র অশ্রু গড়ায়। জেডির একটি কথাও চিরদিনের জন্য ঘুমিয়ে যাওয়া স্ট্রেচারে পড়ে থাকা অনামিকার কানে গেল না। সে তো নিশ্চিন্তে ঘুমিয়ে, যে ঘুমে ঘুমন্ত ব্যক্তি কখনো বিরক্ত হয় না, আর না তো ভাঙে ঘুম। কেবল তার ঘুম সবাইকে কাঁদিয়ে ছাড়ে। দুপুরের পরপর আকাশ একটি ফাঁকা রাস্তার পাশে এসে বসে। সে মূলত নিয়াজের বাড়ি থেকে ফিরল। সে সৌম্য, সন্ধ্যা, সৃজন সবাই গিয়েছিল নিয়াজের দাফন কার্য সম্পন্ন করতে। নিয়াজের কবর দেওয়ার শেষে আকাশ সেখান থেকে বেরিয়ে এসেছে। বারবার নিয়াজের হাসি মুখটা ভেসে উঠছে। যে ছেলেটার মুখে কখনো দুঃখের ছাপ দেখেনি, যাকে দেখেছে সবসময় দুঃখ চাপা দিয়ে হাসতে, সে আজ একটাবার চোখ মেলে তাকায়নি, একটাবার কারোর সাথে কথা বলেনি। নিয়াজের খাটিয়ায় মাথার কাছে বসে সৃজনের সেই ডাক, সেই দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। ছোট্ট সৃজন নিয়াজের খাটিয়ার উপর ঝুঁকে তার ডান হাত নিয়াজের মুখে বোলাচ্ছিল আর বলছিল, খিয়াজ মামা উঠো বলছি। সবাই শুধু কাঁদে, তুমি উঠো, তাইলে আর কেউ কাঁদবে না। উঠো খিয়াজ মামা,
তুমি শুধু ঘুমাচ্ছ কেন? আমি জেলি কিনে দিবা না? উঠো খিয়াজ মামা, উঠো, উঠো। এভাবে কত শতবার ডাকতে ডাকতে এক পর্যায়ে ছোট্ট সৃজন ক্লান্ত হয়ে হতাশ হয়ে কেঁদে দিয়েছিল। যে নিয়া সৃজনকে দেখলে দূর থেকে ছুটে আসতো, দেখা হলেই দুহাত ভর্তি সৃজনের দুহাত জেলি দিয়ে ভরে দিত, সে আজ সৃজনের এত এত ডাক উপেক্ষা করে কেবল শুয়ে রইল। সৃজনের কান্না আজও তাকে বিন্দুমাত্র টলাতে পারল না। আকাশ ডান হাত দিয়ে ঝাপসা চোখ মুছে নিল। তখনই সেখানে জেডি অনামিকাকে তার কোলে করে নিয়ে আসে। আকাশের পাশ বরাবর হাঁটু গেড়ে বসে মৃত অনামিকাকে শুইয়ে দেয় রাস্তার পাশে। মৃদু শব্দ পেয়ে আকাশ বাঁদিকে ঘাড় ফেরায়। চোখে পড়ে জেডি হাঁটু গেড়ে বসে তার দিকে মলিন মুখে চেয়ে আছে। আকাশ দৃষ্টি ফিরিয়ে নিতে চাইল। চোখে পড়ে মাটিতে কাউকে শুইয়ে রেখেছে। পুরো শরীর একদম সোজা, যেন কোনো মৃত মানুষ। মুখ থেকে পা পর্যন্ত ঢেকে রাখায় আকাশ দেখতে পায় না। আকাশ দৃষ্টি উঠিয়ে জেডির দিকে তাকালো। জেডি নির্জীব দৃষ্টি এখন আকাশের দিকে। আকাশ ঢোক গিলল। সে দ্রুত এগিয়ে এসে বাঁ হাতে মাথা থেকে ঢেকে রাখা ওড়না টান মেরে সরিয়ে দেয়। দৃশ্যমান হয় অনামিকার বিধ্বস্ত মুখখানা। মেয়েটির মুখের চারপাশে অসংখ্য ক্ষত। ক্ষত গলার দিকে। আকাশের বুকটা ধক করে উঠল। এ তো অনিকার বোন। হয়তো আনিকার বোনের সাথে তার দহরম সখ্যতা ছিল না, কিন্তু মেয়েটি তার বান্ধবীর ছোট বোন। সম্পর্কে তারও ছোট বোন। শিমুর থেকে কমভাবে দেখে না সে মেয়েটিকে। সবচেয়ে বড় কথা, মেয়েটির সাথে আর কদিন পর অরুণের বিয়ে হওয়ার কথা ছিল। বান্ধবীর বোনের পাশাপাশি বন্ধুর বউ বলা যায়। মেয়েটির বয়স কি খুব বেশি? শিমুর চেয়ে বড় জোর 1-1.5 বছরের বড় হতে পারে। সেই মেয়েটির অবস্থা এমন কেন? আকাশ কাপা ডান হাত এগিয়ে নিয়ে অনামিকার নাকের কাছে ধরলো, বুঝলো নিঃশ্বাস পড়ছে না। আকাশ কেমন নিস্তব্ধ হয়ে গেল। দেখেই বোঝা যাচ্ছে মেয়েটির সাথে অনেক খারাপ কিছু হয়েছে। আকাশ দৃষ্টি উঠিয়ে জেডির দিকে তাকালো। ঢোক গিলে বলে, ওর এই অবস্থা? মাঝখান থেকে জেডি বলে ওঠে, আমি করেছি। কথাটা শুনে আকাশের মনে হলো তার মস্তিষ্কের প্রতিটি নিউরনে এক ধরনের চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়ল। বিস্ময় দৃষ্টিতে তাকালো জেডির পানে। আকাশের দৃষ্টি দেখে জেডি হঠাৎই শব্দ করে হেসে ফেলল। প্রাণ খোলা হাসিতে মেতে উঠল, যেন সে এই পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি। আকাশ নির্বাক অপলক চেয়ে রইল জেডির পানে। মিনিট 2 পর জেডি নিজেকে সামলে রাস্তায় পা ছড়িয়ে বসলো। এরপর বলে, এত অবাক হওয়ার কি আছে বিজান? অরুণ আর আমি একে অপরের শত্রু, আর শত্রুর উঠবি তো আমার শত্রুই হবে, বন্ধু তো হবে না। তাই এই কাজ করে ফেললাম আর কি। এবার অরুণ অনেক দুঃখ পাবে। আমি ঠিক করিনি এভিজান। জেডির বলা কথাগুলো শুনে আকাশের বুকে চিনচিনে ব্যথা বাড়ল। চোখের কোণ দুটো ভিজে উঠল। এই একটা মানুষ কতগুলো মানুষকে মেরেছে। তাদের প্রত্যেকের থেকে সুখ কাটতে কাটতে কোথায় এসে ঠেকেছে। আকাশ কথা বলার ভাষা হারিয়ে ফেলে। ঢোক গিলে থেমে থেমে বলে, তুই না ওকে বোন ভাব? মাঝ থেকে জেডি হেসে বলে, মিথ্যে মিথ্যে বোন ভাবতাম, এটুকুও বুঝিসনি? আকাশের ভীষণ দম বন্ধ লাগলো। মনে হচ্ছে কোনো এক অদৃশ্য শক্তি তার গলা চেপে ধরেছে। আকাশ হাঁসফাঁস করে ওঠে। এটা সেই জ্যাক যে তাদের কাউকে দুঃখ দেওয়ার কথা কল্পনাও করতো না। এটা সেই জ্যাক। কি করে হয়? আকাশ ঝাপসা চোখে চেয়ে বলে, তুই এতটা অমানুষ কবে হয়ে গেলি জ্যাক? জেডি হাসলো। হাস্যোজ্জ্বল মুখের চাপা পড়া বিধ্বস্ত মুখ একবার হাত বুলিয়ে বলে, আমি মানুষ কবে ছিলাম এভি? তোর মা যে আমাকে পছন্দ করতো না, এর পিছনে কিন্তু খুবই সুন্দর আর যুক্তিগত একটি কারণ ছিল। যে ছেলে একটা মাছি মারতে পারতো না, তাকে আমি মানুষ মারতে শিখিয়েছি। কোনো মাই এটা মানতে পারবে না। তোর মাও পারেনি, আর আমিও তোর সোকল্ড এত ভালো মাকে মানতে পারিনি। আকাশ কম্পিত কণ্ঠে বলে, এজন্য আমার মাকে সত্যি সত্যি মেরে দিলি? যেটি ঘাড় চুলকায় আর হেসে বলে, দিলাম। মুহূর্তে আকাশের রক্ত গরম হয়ে উঠল। সে অপর পাশ থেকে উঠে এসে যেদিকে টেনে ধাক্কা দিয়ে জেডির উপর ওঠে। তার দিকে সামান্য ঝুঁকে আকাশের দু হাতে যত শক্তি ছিল সর্বশক্তি দিয়ে জেডির গলা চেপে ধরে। জেডির চোখ দুটো বড় বড় হয়ে যায়, তবে তার বাঁচার তারা দেখা গেল না। আকাশের ভাবটা এমন যেন আজ এক্ষুনি সে জেডিকে গলা টিপে মেরে ফেলবে। এতটাই শক্তি খাটিয়ে জেডির গলা চেপে ধরেছে। অথচ আকাশের টকটকে লালিত দু চোখ বেয়ে অশ্রুর ঝরা জেডির মুখের ওপর পড়ে। জেডি স্থির দৃষ্টিতে কেবল আকাশের দিকে চেয়ে রইল। এক পর্যায়ে এসে হঠাৎ আকাশের হুঁশ ফিরে। সে দ্রুত জেডির গলা থেকে হাত সরিয়ে নেয়। বিচলিত কণ্ঠে বলে, ঠিক আছিস জ্যাক? জেডির চোখ বুঝে সামানে কাঁপছে। ব্যথায় বাম চোখের কোণ ঘেঁষে এক ফোঁটা নোনা পানি রাস্তায় গড়িয়ে পড়ে। আকাশের কথা শুনে একটু হাসলো বোধ হয়, যা অতি সূক্ষ্ম। জেডির সূক্ষ্ম হাসি আকাশের চোখে পড়ে। সে জেডির দিকে চেয়ে শক্ত গলায় বলে,
মৃত্যু দোরগোড়ায় এসে দাঁড়ালে মানুষের বুঝি এতটাই অধপতন হয়। জেডির চোখ মেলে আকাশের দিকে তাকায়, মৃদু হেসে বলে হয়তো। আকাশের পুরো শরীরে কি যেন ছুটাছুটি করতে লাগলো, যার ফলে তার রাগ তরতর করে বাড়ল। তারপর রাগান্বিত স্বরে বলে, জীবনে অনেক খুন করেছি, কিন্তু ততটা বীভৎসভাবে কখনো করিনি যতটা বীভৎসভাবে তোকে খুন করব। বি রেডি। কথাটা বলে আকাশ উঠে দাঁড়ালো। এরপর গটগট পায়ে উল্টো দিকে কয়েক পা এগিয়ে গিয়ে কাউকে কল করে। এখানকার লোকেশন দিয়ে একটি অ্যাম্বুলেন্স পাঠাতে বলে। 5 মিনিটের মাথায় একটি অ্যাম্বুলেন্স এসে এখানে থামে। অনামিকার বডি অ্যাম্বুলেন্সে ওঠানো হলে আকাশ অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে যেতে গিয়েও থেমে যায়। পিছু ফিরে তাকায় জেরির দিকে। জেরি এতক্ষণ একপাশে দাঁড়িয়ে মলিন মুখে অনামিকাকে দেখছিল। মাত্র আকাশের দিকে তাকালে দুজনের চোখাচোখি হয়। আকাশ পুরোপুরি জেরির দিকে ফিরে তাকালো। গলায় ঝুলানো চেন আর ডান হাতে বৃদ্ধমান চেন দুটো টেনে ছিঁড়ে ফেলে। হাত আর 2 জায়গায় একটি ছিঁড়ে গেল বোধ হয়, তবে আকাশের সেদিকে খেয়াল নেই। সে জেডির দিকে চেয়ে ছেঁড়া চেন দুটো জেডির মুখে ছুঁড়ে মারে। চেনের ছিঁড়া অংশগুলো জেডির মুখে এসে লাগে, সেগুলো চারিদিকে ছিটিয়ে যায়। আকাশ জেডির দিকে চেয়ে বেঁধে আসা গলায় বলে, এর চেয়েও জঘন্যভাবে আমার বন্ধুত্ব তুই নিজ হাতে ভেঙেছিস। তোর কোনো ক্ষমা নেই। এসব জঙ্গল আমাকে আর সেকেন্ড টাইম দিবি না, অবশ্য দিতে পারিও না, কারণ তোর মৃত্যু নিশ্চিত। এটুকু বলে আকাশ একটু থামলো। এরপর ঝাপসা চোখে চেয়ে ডান হাতের এক আঙুল দ্বারা বুকে তাক করে দেখায় আর ভাঙা গলায় বলে, যে হাতে একদিন তোকে এই বুকে আগলে নিয়েছিলাম, সেই হাতেই তোকে আজ খুন করতে হবে। আল্লাহ এমন দিন আমার শত্রুকেও না দেখ। কথাগুলো বলে আকাশ আর দাঁড়ালো না, উল্টো ঘুরে শার্টের ডান হাতে দিয়ে চোখ মুছে নিয়ে বড় বড় পায়ে এগিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সের ভিতর উঠে বসে। একজন লোক অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ করে দিলে অ্যাম্বুলেন্স ছেড়ে দেয়। জেরির 2 চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। যতক্ষণ অ্যাম্বুলেন্সটি দেখা গেল ততক্ষণ শুধু সেদিকেই চেয়ে রইল। একসময় অ্যাম্বুলেন্সটি মিলিয়ে গেলে জেরি ধীরে ধীরে উঠে বসে পড়ে। রাস্তায় ছিটিয়ে থাকা 4 টুকরো হয়ে যাওয়া চেন কুড়িয়ে একসাথে করে 2 হাতের মুঠো নিল। সেম দুটো চেন তার গলায় আর হাতে আছে। প্রতিটি চেনের মাঝখানে 2টো করে অক্ষর লেখা, এই যেটা আকাশ আর জেরি নামের প্রথম 2টো অক্ষর। সেম ডিজাইনের চেন 4টে জেরি বানিয়ে নিয়েছিল, 2টো নিজের জন্য আর 2টো আকাশের জন্য। এর আগে যতবার ঝামেলা হয়েছে আকাশ এগুলো খুলে ফেলতো, আজ একেবারে ছিঁড়ে ফেললো। আকাশ বলা সেই কথা বারবার কানে বাজলো, এর চেয়েও জঘন্যভাবে আমাদের বন্ধুত্ব তুই নিজ হাতে ভেঙেছিস। জেরি বাচ্চাদের মতো চেনগুলো জোড়া লাগাতে চাইলো, কিন্তু পারল না। বারবার ঝাপসা চোখ জোড়া মুছলো আর চেষ্টা করতে লাগলো, কিন্তু সে বরাবরই ব্যর্থ হলো। খণ্ডিত হওয়া চেনগুলোর দিকে চেয়ে কফটা চোখের পানি ফেলে ধরা গলায় বলে, তুই আরেকটি কথা ভুলে গিয়েছিস। এই চেনগুলোর মতোই আর বোধহয় কখনো আমাদের বন্ধুত্ব জোড়া লাগবে না রে ভিজান, কারণ আমার মৃত্যু নিশ্চিত। জানি আমাকে মারতে তোর ভীষণ কষ্ট হবে, তবে এই শেষবার তোকে সেই কষ্টটুকু দিতে চাই। কথাগুলো বলে জেরি তার অসহায়ত্বে ঘেরা দৃষ্টি চারিদিকে ঘোরালো। মনে হলো একপাশে তার হাস্যোজ্জ্বল সন্ধ্যা দাঁড়িয়ে আছে, আরেক পাশে তার প্রিয় এভিজান, আরেক পাশে তোর বোন অনামিকা। সবার মুখে খুশির ঝিলিক, সবাই হাসছে তার দিকে। এককালে জেরির জীবন ঠিক এমনটাই ছিল। তাকে তার সন্ধ্যা প্রাণ খুব চাইতো, ভীষণ ভালোবাসতো তার এভিজান, আর অনামিকা করতো দুষ্টমি। কিন্তু আজ সবাই হারিয়ে গেছে তার জীবন থেকে। জেরির ছটফট লাগলো। ঝাপসা চোখ দুটো তৃষ্ণার্ত ব্যক্তির ন্যায় ছোটাছুটি করছে, খুঁজছে তার হারিয়ে যাওয়া দিনগুলো, খুঁজছে হারিয়ে যাওয়া মানুষগুলোকে, কিন্তু কেউ কোথাও নেই। সব কেমন নিস্তব্ধ হয়ে রইল। জেরি ঝাপসা মলিন দৃষ্টিজোড়া নিচু করে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। এলোমেলো পায়ে উল্টো পথে হাঁটতে লাগলো। মাথা তুলে একবার তাকালো মেঘলা আকাশ পানে। ঠোঁটের কোনায় বিষাদে ঘেরা একটি সূক্ষ্ম হাসি ফোটায়, অথচ 2 চোখ দুঃখের অশ্রুতে ভরপুর। সেই দৃষ্টি আকাশ পানে রেখে হঠাৎই বিড়বিড়ে আওড়ালো, সব দিয়ে যার সব কেড়ে নাও, সব দিয়ে যার সব কেড়ে নাও, তার তো প্রাণে সয় না। তোমার দিলে কি দয়া হয় না?